হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা উপহার রয়েছে আমার তরফ থেকে, তো বটেই, কেন কি আমি মিডিয়েটার, কিন্তু আজকের ইউনিভার্সের তরফ থেকে, অ্যাঞ্জেলের তরফ থেকে এবং তোমার মনের মানুষের তরফ থেকে তোমাদের জন্য রয়েছে একটা গিফট। সেটা হচ্ছে একটা চিঠি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, যেটা আমার মধ্যে চ্যানেল হয়েছে যে আজকে তোমার মনের মানুষ তোমাকে চিঠি লিখতে চেয়েছেন, কিছু জানাতে চেয়েছেন চিঠির মাধ্যমে, যেটা আগেকার দিনে হতো। হ্যাঁ, এখন তো আর চিঠি লেখার প্রয়োজনই পড়ে না। বাট দেখো, আমি পেন এবং খাতা মানে ডায়েরি দুটো নিয়েই রেডি। কেন কি এটাই চ্যানেল হয়েছে হায়ার সেলফ থেকে তোমার মনের মানুষ তোমাকে কিছু সেন্ড করতে চাইছেন। এটা ডিভাইনেরই প্ল্যান। তো ডিভাইন যা লেখাবেন, অ্যাঞ্জেল যেটা লেখাবেন সেটাই আমি লিখব। চলো দেখা যাক কি আসে তার হায়ার সেলফ থেকে তোমাদের জন্য, কি চিঠি, কি মেসেজ। প্রথমেই চ্যানেল হলো কি লিখি তোমায়। যেন উনি যদি লিখতে বসেন তাহলে প্রথমেই এটাই ভাবেন যে কি লিখি তোমায়। তুমি ছাড়া আর কোনো কিছু যেন ভালো লাগে না, কি লিখি তোমায়। চলো এটা দিয়েই শুরু করব। আমি চিঠিটা লিখছি। তোমাদের যদি মনে হয় আমি যতক্ষণ চিঠি লিখবো তোমরা দেখতে পারো, আর যদি মনে হয় যে না সরাসরি চিঠিটা শুনবে তাহলে স্কিপ করে যেখানে চিঠিটা লেখা শেষ হচ্ছে সেখান থেকেও দেখতে পারো। ওকে, অ্যাজ এ উইশ।
চলো, চিঠিটা কমপ্লিট হলো। আমি এবার পড়ে শোনাচ্ছি যে কি লিখলাম। যা যা এসছে সব লিখেছি। আচ্ছা চলো, জানি না কি বলে ডাকবো তোমায়, কি লিখবো তোমায়, বাট লেখার বড় ইচ্ছা, যে তাই জন্যই লেখা। আশা করি তুমি ভালো আছো। সত্যি কি আছো? যা দেখাচ্ছ সেটাই কি সত্যি? আমার আজকাল বড় ক্লান্ত লাগছে। অনেক কিছু আমার সাথে এমন হচ্ছে যা আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। প্রশ্ন করতে বাধ্য হচ্ছি নিজেকে, আমি কে, তুমি কে, কি আমাদের সম্পর্ক, কি আছে শেষে। আমাকে যেন বাধ্য করা হচ্ছে বুঝতে এই সম্পর্কটাকে, তোমাকে। আমি কাঁদতে পারছি না, বাট বুকের মধ্যে ভীষণ ভারী ফিল হচ্ছে। জানো, তোমারও কি এমন হতো? যতবার আমি তোমায় ভুলতে চেয়েছি, আরও বেশি করে জড়িয়ে পড়েছি তোমার অস্তিত্বের সাথে। যেন তুমি মিশে গেছো আমার মধ্যে, আমার রক্তে, আমার শিরায় শিরায়। আমার যেন মনে হচ্ছে ছোটবেলায় যে কড়া টিচার থাকতো, যিনি ঘাড় ধরে পড়া করাতেন, পড়া বোঝাতেন, যতক্ষণ না বুঝতাম ততক্ষণ তিনি ছাড়তেন না। ঠিক তেমন কোনো এক অদৃশ্য টিচার, যিনি ভীষণ কড়া, সে এমনভাবেই শাসন করে কষ্ট দিয়ে এই সম্পর্কটা কি এটা আমাকে বোঝাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমায় কিছু করতে হবে, বাট কি করব আমি জানি না। কিন্তু না করলে যেন আমার মুক্তিও নেই। নিজেকে অনেক শক্তিশালী মানুষ ভেবে জাহির করতাম। কোথায় সেই শক্তি? কোথায়? নিজেকে চরম অসহায় আর দুর্বল লাগছে। এ কেমন অনুভূতি? হয়তো তুমি জানো। তোমার কাছে আমার সব প্রশ্নের উত্তর হয়তো আছে, বাট প্রশ্ন করব যেন এমন সাহস জুটিয়ে উঠতে পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে তোমার সাথে মিলেমিশে যাচ্ছি, আর যেন শত শত আলো জ্বলে উঠছে। এবার হয়তো সত্যিই তুমি আমাকে বোকা বোকা ভাবছো, যেটা আমি কোনোদিনই তোমার সামনে হয়ে উঠতে চাইনি। আজ এইটুকুই থাক, আমার নাম না জানা পাখি। আচ্ছা, তো চিঠিটা যেন এখান থেকেও উঠে আসছে, চিঠিটা যেন ওনাকে জোর করে লেখানো হচ্ছে, জোর করে। মানে চিঠিটাতে যেটা উঠে এসছে, ওনার খুব কষ্ট হচ্ছে। ওনার জীবনে হয়তো অ্যাকচুয়ালি তাই, হয়তো ওনার এই অ্যাওয়েকেনিং পিরিয়ডটা তো চলছে। ডিস্টর্টেড মাস্কুলাইন থেকে ডিভাইন মাস্কুলাইন হয়ে ওঠার যে জার্নি, সেটা তো নট এ জোক, ইজি তো নয়, ভীষণ পেইনফুল হয়। হ্যাঁ, মানে ওই রকমই একটা শুয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠা, সেই জার্নিটা যতটা পেইনফুল, এরকমই পেইনফুল হয়। তো এই জার্নিটাতে মানে উনি তো অভ্যস্ত নন, উনি তো ডিস্টর্টেড মাস্কুলাইন হিসাবে 3D নিয়ে উনি ব্যস্ত থাকার মানুষ। তো এই যে জার্নিটা, এই যে পরিবর্তনটা, চট করে তো আমরা পরিবর্তনকে মানতে পারি না। বাট হ্যাঁ, পরিবর্তিত যদি ডেস্টিনিতে থাকে তাহলে তো আমাদের পরিবর্তিত হতে হয়। তো জোর করে যেন ওনাকে পরিবর্তন করা হচ্ছে, জোর করে যেন এই সম্পর্কটা কি, তোমার সাথে তার কানেকশনটা কি, তাকে যেন ডিভাইন এবং অ্যাঞ্জেল, এই যে উনি বলেছেন না কড়া টিচার,
তো এটা কিন্তু ডিভাইন এবং অ্যাঞ্জেল, সেটা উনি বুঝতে পারছেন না। একটা অদৃশ্য শক্তি ওনাকে ফোর্সফুলি কিছু করাচ্ছে, কিছু বোঝাচ্ছে, সেটা উনি ফিল করছেন এবং তাতে ওনার খুব কষ্ট হচ্ছে। এটা তুমি মানে তিনি তোমাকে বলতে চাইছেন, বোঝাতে চাইছেন যে আমার ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু কে সেই কড়া টিচার? ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, তারা এখানে রোল প্লে করছে। কেন কি ডিভাইন টাইমের সময় হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং ডিভাইন টাইমের আগে এনাকে তো প্রিপেয়ার করতে হবে। তো সেই প্রিপেয়ার করার পিরিয়ডটা কিন্তু চলছে এবং ইনি বুঝতে পারছেন না যে কেন এনার মধ্যে এত কিছু চলছে। হয়তো প্রচুর কিছু ঘটনা মানে অবিরত ওনার জীবনে হয়তো ঘটে যাচ্ছে, আর যে ঘটনাগুলো ওনাকে ট্রিগার করছে, হ্যাঁ, এবং বোঝাচ্ছে যে তুমি কে। আর যাদেরকে নিয়ে যে 3Dতে উনি ব্যস্ত, যে 3D জীবনটা নিয়ে উনি ব্যস্ত, সেই 3D জীবনটা কি আর তুমি কি? তুমি হচ্ছে তার মুক্তির পথ। তাকে বোঝানো হবে। এখনও হয়তো উনি অতটাও বুঝে উঠতে পারেনি যে তুমি হচ্ছে তার মোক্ষ, মুক্তির পথ, এবং তিনি আটকে আছেন 3Dতে। স্পিরিচুয়াল জার্নিতে যখন আছো তখন দুজনকেই মুক্তির দিকে যেতে হবে। ডিভাইন ফেমিনাইনরা একটু আগে যায়, মাস্কুলাইনরা পরে যায়। তো তুমি অনেকটা মুক্তির দিকে এগিয়ে গেছো, এবার ওনাকে ওই মুক্তির পথ দেখানো হচ্ছে, হ্যাঁ, সেটা শেখানো হচ্ছে। তো এই পিরিয়ডটা খুব পেইনফুল হয়, বিভিন্নভাবে যন্ত্রণা দিয়ে কিন্তু বোঝানো হয় অ্যাকচুয়ালি মুক্তির পথ কী, হ্যাঁ। তো সেই পিরিয়ডটাই কিন্তু চলছে। উনি মাঝে মাঝে যেন অ্যাকচুয়ালি উনি নিজেকে ভীষণ শক্তিশালী একজন মানুষ হিসাবে মনে করতেন। উনি নিজেকে কখনো তোমার সামনে একটা বোকা বোকা মানুষ হিসাবে প্রেজেন্ট করতে চাননি, যেটা উনি লিখেছেন ওইখানে, যে আমি চাইনি তুমি হয়তো আমাকে, মানে ওনার এখনও মনে হচ্ছে যে এগুলো খুব বোকা বোকা, আমি কি করছি, মানে ওনাকে যেন ফোর্সফুলি এটা করানো হচ্ছে, ভাবানো হচ্ছে। কিন্তু ওনার মনের মধ্যে এখনও কিন্তু মেল ইগো বা সেই ইগো ডেথ কিন্তু এখনও হয়নি। এই জন্যই কষ্ট উনি পাচ্ছেন। ওনার কথাতে ওনার মনে হচ্ছে, উনি বলছেন যে তোমার সাথে যখনই মিশে যাচ্ছি মনে হচ্ছে যেন শত শত আলো জ্বলে উঠছে, সেটা উনি ফিল করছেন। কিন্তু আবার একথাও লিখছেন যে মনে হচ্ছে খুব বোকা বোকা হয়ে যাচ্ছে ব্যাপারটা। মানে ইগো ডেথ হয়নি, আর যতক্ষণ না এনার ইগো ডেথ হবে ততক্ষণ কিন্তু এই প্রসেসিংটা চলবে। তো তোমাদের ডেফিনেটলি ইগো ডেথ হয়ে গেছে এখানে অনেকের, যারা তোমরা দেখছো তোমাদের ইগো ডেথ হয়ে গেছে। তো এই জন্যেই ইউনিভার্স তার দিকে এবার ফোকাসড, যে তার ইগো ডেথ করতে হবে। কেন কি দুজনের ইগো ডেথ কমপ্লিট না হলে ইউনিয়ন হবে না, হ্যাঁ। আর যদি তোমারও এখনও কমপ্লিট না হয়ে থাকে তাহলে ডেফিনেটলি তোমার মধ্যেও তুমিও ট্রিগার হচ্ছ। আচ্ছা, একটু আমাকে জানিও, এই যে ইনি এতটা পেইনে রয়েছেন, এতটা যন্ত্রণায় রয়েছেন, এতটা অসহায় অবস্থায় রয়েছেন, ডেফিনেটলি এর প্রভাব তোমার মধ্যে পড়ছে। হয়তো তোমার ভীষণ ঘুম পাচ্ছে, হয়তো তোমার প্রচণ্ড ক্লান্ত লাগছে, শরীরে পেশিতে যন্ত্রণা হচ্ছে, হয়তো এনার হচ্ছে, মানে এই এফেক্ট কিন্তু তোমার মধ্যে পড়বে। কেন কি তুমি কিন্তু তার অর্ধেক অংশ, এটা মাথায় রেখো। স্পিরিচুয়াল জার্নিতে আছো মানে তোমার মধ্যে যে সোলটা রয়েছে সেটা তারই অর্ধেক সোল। তোমাদের সোলটা কিন্তু একটাই, শুধু শরীর আলাদা। তাই তার মধ্যে যা কিছু হবে তোমার মধ্যে তার এফেক্ট আসবে। যদি তোমার মধ্যেও ভীষণ শারীরিক একটা মানে গা হাত পা ব্যথা, যেন পেশিতে ব্যথা, ভীষণ ক্লান্তি, ভীষণ ঘুম আসা, এনার্জি পাচ্ছ না কোনো কিছুতে, হয়তো এরকম 3-4-5 দিন ধরে তোমার সাথে চলছে, তাহলে কিন্তু রিডিংটা তোমার। এটা তারই এফেক্ট। এটা ভেবো না যে এটা তোমার হচ্ছে, না, এটা তার যে মনের ওপরে প্রেশার পড়ছে সেটা থেকে তো তার শরীরের ওপরেও একটা প্রভাব পড়ছে, সেই প্রভাবটা কিন্তু তোমার মধ্যেও আসছে। ভীষণ ঘুম পাচ্ছে হয়তো, হ্যাঁ, তাহলে কিন্তু এটা সেটারই এফেক্ট। ওকে, আচ্ছা, উনি কিন্তু প্রথমেও লিখেছেন যে আমি জানি না কি বলে ডাকবো তোমায়। উনি এখনও পর্যন্ত এই সম্পর্কটার কোনো নাম দিয়ে উঠতে পারেননি। উনি বুঝতেই পারছেন না যে এটা কীরকম সম্পর্ক। উনি এখনও নামও দিয়ে উঠতে পারেননি। কি লিখি তোমায় উনি বুঝতেও পারছিলেন না যে কি লিখবো তোমায়, বাট যেন লেখার একটা অদম্য ইচ্ছা থেকে উনি এই চিঠিটা লিখলেন, হ্যাঁ। খানিকটা যেন জোর করেই ওনাকে লেখানো হলো হায়ার সেলফ থেকে, ওনার হায়ার সেলফ থেকে। এবং লাস্টেও উনি লিখেছেন যে মানে উনি তোমাকে এখনও নিজের মতন করে কোনো নাম দিয়ে উঠতে পারেননি। তোমার নিশ্চয়ই ডেফিনেটলি একটা নাম আছে,
কিন্তু যেহেতু সম্পর্কটা নিয়েই উনি অবগত নন পুরোপুরি, সেই জন্য উনি লিখেছেন যে আমার নাম না জানা পাখি। ওকে, তো পাখি কিন্তু মুক্তিকেও বোঝায়। পাখি কীরকম ওড়ে আকাশে মুক্তভাবে, পাখি কিন্তু মুক্তিকে বোঝায়। তো দেখো কোথাও ওনার হায়ার সেলফ বুঝে গেছে, কিন্তু এই যেটা বললাম না যে তুমিই তার মুক্তি, তুমিই তার মোক্ষ, তোমাদেরকে এক হতে হবে তবেই মুক্তি। তো এখানেও কিন্তু তিনি তাই লিখেছেন আমার নাম না জানা পাখি। তো উনি কিন্তু তোমাকে এটাই বলতে চেয়েছেন, তোমাকে আমি এখনও মনের মতন কোনো নাম, ওনার মনের মতন কোনো নাম উনি দিয়ে উঠতে পারেননি, বাট দেওয়ার ইচ্ছা তো রয়েছে, তাই বললেন নাম না জানা পাখি। ওকে, তো এটাই ছিল তোমাদের গিফট আজকের ডিভাইনের তরফ থেকে, তোমাদের মনের মানুষটির তরফ থেকে তোমাদের জন্য একটা খোলা চিঠি। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। চলো আরও একটু দেখে নেবো, আমি বলেছিলাম একটু কার্ড দেখবো। চলো, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, বসেছিলাম একা ছাদে বনে, রোদ ছিটানো শান্তিনিকেতনে, তোমার চিঠি ছোট্ট পাখি হয়ে উড়ে এসে বলল আমি এই তো এলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। আমার নাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দেখো উনি চিঠিতে লিখেছেন ওনার ভীষণ কষ্ট হচ্ছে, এখানে দেখো ট্র্যাপড, হ্যাঁ এই ট্র্যাপড কার্ডটা দিয়েই কিন্তু শুরু হয়েছে, এবং চিঠির ভাষাতেও আছে যে ওনার ভীষণ অসহায় লাগছে। উনি লিখেছেন আমার মাঝে মাঝে নিজেকে খুব শক্তিহীন বলে মনে হচ্ছে, শক্তিহীন বলে মনে হচ্ছে আমার নিজেকে, মাঝে মাঝে অসহায় লাগছে। তো উনি ট্র্যাপড ফিল করছেন, এটা কনফার্মেশন। ওকে, উনি যেন কোথাও আটকা আটকা ফিল করছেন। থ্যাংক ইউ। আর কিছু তার হায়ার সেলফ থেকে, একদম আর কিছু তার হায়ার সেলফ থেকে, মনের মানুষ, আমার ভিউয়ার্সের মনের মানুষের হায়ার সেলফ থেকে আর কিছু স্ট্রেস। কর্মাটা দুবার এসছে, উনি বর্তমানে যেটা ভোগ করছেন ওনার কার্মিকদের থেকে, ওনার যত কার্মিক আছে তার থেকে মানে খুব দ্রুত ওনার কর্মা ব্যালেন্স করা হচ্ছে। ওনার কর্মা ব্যালেন্স পেইন চলছে, যার জন্যই কিন্তু উনি এতটা পেইনে রয়েছেন। হ্যাঁ, কর্মা ব্যালেন্স না হলে অ্যাকচুয়াল আমাদের জীবনের যেটা মানে মুখ্য পর্যায় সেটা শুরু হয় না, আগে কর্মাগুলোকে ব্যালেন্স করতে হয়। তো ওনার কার্মিকের দ্বারাই উনি ট্রিগার হচ্ছেন। আমি বললাম না যে অবিরত ওনার জীবনে কিছু না কিছু ঘটনা ঘটছে, অবিরত, এবং সেই ঘটনাগুলো ওনাকে রীতিমতো ভেঙে চুড়ে দিয়ে যাচ্ছে, যেগুলো সম্পর্কে উনি কিন্তু কিছুই চিঠিতে লেখেননি। উনি কিন্তু এগুলো লুকিয়ে যাচ্ছেন, গোপন করছেন। উনি চিঠিতে শুধু এইটুকু লিখেছেন ওনার কষ্ট হচ্ছে, বা জোর করে ওনাকে দিয়ে তোমার সাথে সম্পর্কটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওনার জীবনে যে এইগুলো চলছে এগুলো কিন্তু উনি চিঠিতে লেখেননি।
ইগো, কেন জানাবো, কিসের জন্য জানাবো, আমার জীবনের সমস্যা কেন আমি তাকে জানাবো। হ্যাঁ, বাট ওনার জীবনে চলছে কিন্তু অনেক 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 প্রবলেম, যেগুলো কার্মিকরাই ক্রিয়েট করে। এবং কার্মিক ক্রিয়েট করে বলছে, কার্মিকের কিন্তু কোনো দোষ নেই, কার্মিককে দিয়েও কিন্তু ইউনিভার্স ক্রিয়েট করাচ্ছেন। কেন কি, ওই কার্মা ব্যালেন্স করতে হবে, কষ্ট না পেলে কার্মা ব্যালেন্স হবে না। তো সেগুলো চলছে ওনার মধ্যে। উনি নিজেও কোথাও থেকে রিজেকশন ফিল করছেন, যেটা উনি তোমাকে চিঠিতে কই বললেন না। হ্যাঁ, উনি নিজেও থার্ড পার্টি সিচুয়েশানে যারা আছে, এখানে এসছে থার্ড পার্টি, এখানে এসছে দেখো ইনফ্লুয়েন্স, হ্যাঁ ইনফ্লুয়েন্স, থার্ড পার্টি অ্যাটাচমেন্ট। থার্ড পার্টির প্রতি যদি তোমার মানুষটির কোনো অ্যাটাচমেন্ট ছিল, তাহলে তিনি সেখান থেকেও রিজেকশন ফিল করছেন। এবং ইনি বুঝতে পারছেন যে এটা আমারই কর্মা। কেন কি, আমি মানে সে ভাবছে যে সে তোমাকে রিজেকশন ফিল করিয়েছিল, সেম টু সেম তার সাথে হচ্ছে যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছে এখানে, যেটা তিনি তোমার সাথে করেছিলেন একটা সময়, তোমাকে রিজেকশন ফিল করিয়েছিলেন, তোমাকে অবজ্ঞা অবহেলা করেছিলেন, সেম টু সেম তার সাথে কর্মা রিটার্ন হচ্ছে। এখন তার থেকে তিনি রিজেকশন ফিল পাচ্ছেন, তার থেকে তিনি মিসবিহেভ, বাজে ব্যবহার পাচ্ছেন, একদম বাজে ব্যবহার যাকে বলে, রূঢ় ব্যবহার। তিনি চিনতেই পারছেন না যে তিনি এই মানুষটিকে চুজ করেছিলেন। থার্ড পার্টিকে তো যারা ডিভাইন, যারা ডিস্টর্টেড মাস্কুলাইন, তারা সবসময় থার্ড পার্টিকে চুজ করে, এবং থার্ড পার্টির অ্যাকচুয়াল স্বরূপটা কিন্তু সেই সময় সে দেখতে পায় না। কেন, সে ডিস্টর্টেড থাকে। হ্যাঁ, যত তার মধ্যে ডিভাইন মানে মাস্কুলাইন হয়ে সে ওঠে, তত কিন্তু সে ওই তার কার্মিক বা তার যে থার্ড পার্টি, তার অ্যাকচুয়াল রূপটা তার সামনে এই ডিভাইন ফুটিয়ে তোলে, যে দেখো দেখো তুমি কাকে চুজ করেছো। তো উনি অবাক, উনি হতভাগ। হ্যাঁ, যে আমি এই মানুষটিকেই চুজ করেছিলাম, আমিই তো চুজ করেছিলাম। তো এই জিনিসটা কিন্তু আজকের উঠে এসছে, যেটা উনি কিন্তু গুণাক্ষরেও চিঠিতে কিন্তু লেখেননি। তার মানে উনি এত কিছু ওনার জীবনে ঘটছে, উনি কিন্তু তোমায় বলতে চাইছেন না এখনও। হ্যাঁ, উনি এখনও পুরোপুরি খোলা মানে মানে খোলা মনে তোমাকে নিজেকে মানে এখনও রাখার জন্য প্রিপেয়ার নয়। হ্যাঁ, আমার প্রচুর প্রবলেম চলছে। উনি ওনার সেলফ গ্রোথ, সেলফ ফোকাসড, উনি নিজের দিকেও ফোকাস, উনি নিজের গ্রোথ চান। ওনার মনে হচ্ছে যে ওনার জীবনে গ্রোথ আটকে গেছে। হ্যাঁ, এবং তাই হয় যতক্ষণ না তোমাদের দুজন তোমরা এক হচ্ছ, যেটা সর্বোচ্চ গ্রোথ, সেখানে কিন্তু পৌঁছতে পারবে না, সেও পারবে না, তুমিও পারবে না। তোমরা যখন দুজন অ্যাটাচড হবে, যদি তোমরা স্পিরিচুয়াল জার্নিতে আছো, যতক্ষণ না তোমাদের ইউনিয়ন হচ্ছে, সর্বোচ্চ গ্রোথে তো তোমরা পৌঁছতে পারবে না। কেন, ওটাই তো মানে তোমরা তো ব্লকেজ, তোমরা দূরে আছো, এটাই তো ব্লকেজ। তোমাদের সোল তো অর্ধেক অর্ধেক, সোল এক হবে তবেই তো আসবে সেই গ্রোথ। তো গ্রোথ উনি চাইছেন, উনি কিন্তু হাঁচর পাচর করছেন, মানে কীভাবে কোনভাবে উনি কিন্তু চেষ্টা করছেন ওঠার, নিজের প্রতি ফোকাসড, উনি নিজের প্রতি যত্নশীল, উনি নিজের গ্রোথের দিকে চেষ্টা করছেন। কিন্তু বারবার ওনার মনে হচ্ছে যে না, উনি যেন কোথাও একটা আটকে গেছেন, একটা লুপে আটকে গেছেন। উনি চেষ্টা তো করছেন উপরের দিকে ওঠার, নিজের গ্রোথের জন্য, কিন্তু আবার যেন চেষ্টা করতে করতে সেখানেই নেমে আসছেন। আবার চেষ্টা করছেন উপরে ওঠার, আবার যেন নেমে আসছেন, এটাই। বাট হ্যাঁ, উনি কিন্তু আশা হারাচ্ছেন না। কেন কি, পসিবিলিটিসের কার্ড এসছে, উনি মানে বুঝতে পারছেন, ওনার মধ্যে সেই চিন্তাভাবনা গ্রো করছে যে না, আশা হারাবো না, পসিবিলিটি আছে যে আমার জীবনে আবারও সূর্য উঠবে, সেই সম্ভাবনা আছে। হ্যাঁ, সেই সম্ভাবনা হয়তো ইউনিভার্সই তাকে দেখিয়ে দেবেন। হ্যাঁ, ডিভাইনই তাকে দেখিয়ে দেবেন। থ্যাংক ইউ, ডিভাইনই তাকে দেখিয়ে দেবেন, এই আশা হয়তো তার আছে। যে কড়া টিচারের কথা উনি বলেছেন, সেই কড়া টিচারই হয়তো ওনাকে হেল্প করবেন এগোতে, নিজের জীবনের গ্রোথের দিকে বা এই সম্পর্কে গ্রোথের দিকে। ওকে, থ্যাংক ইউ। ভিউয়ার্সের মনের মানুষের হায়ার সেলফ থেকে আর কি উঠে আসছে? না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব,
চলে যাই যদি যেন ওই নদী, সাগরে হারিয়ে যাব। অঙ্গে গোধূলি ভরা, চলে যাই যদি যেন ওই নদী, সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন ওই নদী, সাগরে হারিয়ে যাব। আচ্ছা, এই গানটা আমার চ্যানেল হলো কেন জানি না। না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব। হঠাৎ করেই হয়তো এই মানুষটা তোমার জীবনে কোথাও যেন ঝড়ের বেগে উঠে এসেছিল, আবার হঠাৎ করেই হয়তো সরে গিয়েছিল, কিন্তু ওনার হায়ার সেলফ থেকে এটা উঠে আসছে যে না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব। হ্যাঁ, উনি এখন এটা ফিল করছেন যে না, এবার যদি ফিরি তাহলে আর না বলে চলে যাব না। ওকে, ইনি তোমার প্রতি খুবই অ্যাট্রাক্টেড, আকর্ষণটা প্রতিদিনই বেরিয়ে আসে। এবং একটা কথা, যখন একজন ডিভাইন মাস্কুলাইন, মানে যখন একজন ডিস্টর্টেড মাস্কুলাইন ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে রূপান্তরিত হন, এই সময় তার ডিভাইন ফেমিনাইনের প্রতি আকর্ষণ খুব তীব্র থাকে। আমি ডিভাইন ফেমিনাইনকে দেখাতে পাচ্ছি না, কেন ছবিটা এতটাই বোল্ড, বাট লেখাটা তো দেখাতে পারবো। দেখো, ডিভাইন ফেমিনাইন তো এখানে এসছে। তিনি ভাবছেন যে, তিনি ফিল করছেন কোথাও, বা তাকে পড়ানো হচ্ছে যে দেখো, এটাই তোমার ডিভাইন ফেমিনাইন, তোমার অর্ধেক অংশ, ইং অ্যান্ড ইয়াং। তিনি বুঝতে পারছেন যে তার যেন অর্ধেক অংশ, বা এটা তার অস্তিত্ব। ওই চিঠিটাতেও কিন্তু এটা ছিল যে চিঠিটাতে যেন কি একটা অস্তিত্ব নিয়ে কথাটা ছিল, সেটাই কিন্তু এখানে উঠে এসছে। দেখি, যতবার আমি তোমায় ভুলতে চেয়েছি, আরও বেশি জড়িয়ে পড়েছি তোমার অস্তিত্বের সাথে, যেন তুমি মিশে গেছো আমার মধ্যে। দেখো, মিশে আছে, একে অপরের সাথে মিশে আছে। ইং অ্যান্ড ইয়াং, শিব এবং শক্তি, এই জার্নিতেই তোমরা আছো। এটা ওনাকে বোঝানো হচ্ছে, এই যে কড়া টিচার ওনাকে বোঝাচ্ছে যে কোন জার্নিতে তোমরা দুজন আছো, এটা তাকে বোঝানো চলছে। এই প্রসেসিংটাই তার চলছে। এবং এখানে বারবার, যতবার এই রিডিংটা করেছি ততবার এই গার্ডেনার এই কার্ডটা কিন্তু উঠে আসে। তো এখানে প্রথমত তো উনি নতুন করে এই সম্পর্কটাকে যত বুঝছেন, চিনছেন, জানছেন, সম্পর্কটা সম্পর্কে, তোমার সম্পর্কে, তত ওনার মধ্যে তো একটা ভিতরে তো ইচ্ছা জাগছেই। উনি লিখেওছেন, যতবার আমি মনে করছি তোমার সাথে মিশে যাচ্ছি, ততবার যেন হাজার আলো জ্বলে উঠছে। তো উনি চাইছেন, কে না চায় নিজের জীবনে আলো জ্বালতে। তো উনি চাইছেন কিন্তু এই সম্পর্কটা নতুন করে গুছিয়ে তুলতে, সাজিয়ে তুলতে। এবং কোথাও তুমি বা উনি নেচারের সাথে কানেক্টেড, এবং যত নেচারের সাথে কানেক্টেড হবে তত তোমাদের ইনটিউশন পাওয়ার কিন্তু বাড়তেই থাকবে। তোমরা ডিভাইন অ্যাঞ্জেল তোমাদের সাথে কানেক্ট করছেন, হ্যাঁ, এনার সাথেও করছেন। ইনি নেচারের সাথে হতে পারে খুব কানেক্টেড। ওকে, আচ্ছা, ক্রিয়েটিভিটি, ইনি তোমার সাথে মিলে কিছু করতে চান কারোর ক্ষেত্রে। হ্যাঁ, কিছু আচ্ছা, তোমার মধ্যে কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে, ওনার মধ্যে কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে, আলাদা আলাদাভাবে। এবং এরকম উনি কিছু ভাবতে পারেন কারো ক্ষেত্রে যে আমরা দুজনে মিলে একটা কিছু ক্রিয়েট করব। এবং ওই যেটা বললাম, হ্যাঁ, যে কথাটা আমি বলতে গিয়ে বোধহয় থেমে গেলাম, এই পিরিয়ডটা এখানে সেক্সুয়াল ফ্রিডম এসছে। তো উনি কিন্তু হয়তো কারোর ক্ষেত্রে, এখানে সবার ক্ষেত্রে নাও লিখতে পারে, কারোর ক্ষেত্রে ওনার মনের মধ্যে এই ইচ্ছাটা তো এসেছে, অ্যাট্রাকশন, আকর্ষণ তোমার প্রতি, কিন্তু উনি হয়তো সেই অথেন্টিক সেলফে এসে সেই কথাটা বলতে পারেননি কখনো তোমাকে,
কখনো বোঝাতে পারেননি, তার মনের মধ্যে তো এসেছে, বাট তিনি সেটা সবসময় কী করেছেন, রেজিস্ট করেছেন। তো উনি চাইছেন কোথাও, হ্যাঁ, সেটাকে মানে অথেন্টিক সেলফে এসে স্বীকার করতে যে হ্যাঁ উনি তোমার কাছে কী চান বা তোমার সাথে উনি কী চান। এটা কোথাও যেন ওনার হায়ার সেলফ থেকে উঠে আসছে যে উনি ফ্রিডম চাইছেন, উনি ফ্রি, মনের দিক থেকেও ফ্রি হতে চাইছেন। ওনার মনের মধ্যে কোথাও দ্বিধা দ্বন্দ্ব ছিল যে কথাটা বলবো, এটা কি বলা উচিত, মানে এরকমটা কি তাকে আবার বলা উচিত, এটা অন্যায় ন্যায়, এইটারও একটা ব্যাপার কিন্তু এনার মধ্যে আছে। সবার ক্ষেত্রে না হলেও কারোর ক্ষেত্রে যাবে। কিন্তু উনি এখন এটাই ভাবছেন যে আমি কেন এটাকে এতটাও মানে ওই লিমিট বিলিফ সিস্টেমে ধরে নিচ্ছি, এই জায়গাটা উঠে আসছে যে ওই লিমিট বিলিফ সিস্টেম কারোর মধ্যে ছিল, যেখান থেকে উনি কিন্তু সর্বদাই রেজিস্ট করেছেন ওনার মনের ভাবনা চিন্তা। উনি অ্যাকচুয়ালি কী ফিল করছেন তোমার সাথে, উনি অ্যাকচুয়ালি কী চান, সেটাকে উনি রেজিস্ট করেছেন। ওনার মনে হচ্ছে না না এসব বলা উচিত নয়, এটা বলা অন্যায়, এখানে অন্যায় ন্যায় কারোর ক্ষেত্রে হয়েছে। কিন্তু তার হায়ার সেলফ তাকে বলছে যে কোথায় অন্যায়, তুমি যে অথেন্টিক সেলফে আসছো না এটাই অন্যায়, তুমি যেটা ফিল করছো তার জন্য তুমি সেটা তার থেকে পুরোপুরি গোপন করে যাচ্ছ, এটাই অন্যায়। তো ন্যায় অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব চলছে তার মধ্যে, তার একটা সত্তা ন্যায় আর একটা সত্তা বলছে না এটা অন্যায়, এবং তার মধ্যে চলছে তীব্র যন্ত্রণা। তার মনের মধ্যে সত্যিই অন্তর্দ্বন্দ্ব বর্তমানে চলছে, যেটার এফেক্ট হয়তো তোমারও করছে। হঠাৎ করেই তোমার কোনো কারণ নেই, তোমার মনে হচ্ছে নিজেকে অস্থির। যদি এমনটা লাগছে তাহলে হ্যাঁ এটা ওনার জন্যই লাগছে। ফিল করো তোমাদের মধ্যে কি এরকমটা হচ্ছে যে কিছুই নেই, সবই ঠিক, তোমার জীবনে ঠিকঠাকই আছে, কিন্তু তোমার মাঝে মাঝেই মনে হচ্ছে অস্থির, মাঝে মাঝে ভালো লাগছে না। পরে তুমি রিয়েলাইজ করছো যে না আমার জীবনে তো এমন কিছু ঘটছে না, তাহলে আমার এরকম ফিল কেন হচ্ছে। যদি তোমার সাথে এটা হচ্ছে তাহলে এটা এনারই এফেক্ট, মানে এই ওই সোল, তোমার আরেকটা সোলের এফেক্ট কিন্তু তোমার মধ্যে পড়ছে। হ্যাঁ, এটা ঘটছে, এটা কালেকটিভে ঘটছে কিন্তু। ওকে, তোমাদের যারা ডিভাইন মাস্কুলাইন তাদের জাগরণ ঘটছে, তারা সেই প্রসেসিংয়ে, এবং এই প্রসেসিংয়ের অনেক এফেক্ট তোমাদের ওপর কিন্তু এসে পড়বে। হ্যাঁ, তো আর কি দেখবো, আমি মাঝে মাঝে, আমি আনার কেউ নই, মাঝে মাঝে এই রিডিংগুলো হয়তো ইউনিভার্স ডেলিভার করবেন, কেন কি ডিভাইন মাস্কুলাইনের মধ্যে কি কি চলছে সেটা তো ইউনিভার্স ছাড়া অন্যভাবে তোমরা জানতে পারবে না। ইউনিভার্স ছাড়া বলতে মিনস হচ্ছে এই আমরা তো জাস্ট মিডিয়েটার, আমাদের সাথে ছাড়া, মানে এইভাবে ছাড়া সেই ডিভাইন মাস্কুলাইন এসে তো তোমাদেরকে বলে দিয়ে যাবে না। তো ওই জন্যই মানে কি ডিভাইন আমাদের মাধ্যমে আর কি তোমাদেরকে জানাতে থাকেন। এই জন্যই মানে আজকে সকাল থেকে কী যে ফোর্স করা হয়েছে আমাকে এই চিঠিটা লেখানোর জন্য তোমরা জানো না। ঠিক যেরকম ফোর্স করা হয়েছিল এই চ্যানেলটা করার জন্য, যেদিনকে এই চ্যানেলটা করেছিলাম, এই চ্যানেলটা আমার খুব মনে আছে, আমি দোলের দিন, কোনো একটা দোলের দিন, হয়তো 2 বছর আগে কোনো এক দোলের দিন বিকেলে এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। আর সারাটা দিন, বিশেষ করে দুপুরের পর থেকে কি অদ্ভুতভাবে আমাকে ফোর্স করা হয়েছিল এই চ্যানেলটা করার জন্য, মানে রীতিমতো লিটারালি ধাক্কা মারা হয়েছিল আমাকে। এবং ওই ধাক্কা খেয়ে আমি বিকেলে আমি আমার ছেলেকে বলেছিলাম, আমার ছেলে এই চ্যানেলটা আমাকে তৈরি করে দিয়েছিল। তো আমি বলেছিলাম বাবু আমাকে চ্যানেলটা করে দে, একটা চ্যানেল করে দে। তো লিটারালি ধাক্কা খেয়ে, তো আজকেও সেরকম ধাক্কা খেয়ে এই চিঠিটা আমি কিন্তু লিখতে বসেছি। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের চিঠি বলো, আজকে গিফট বলো, আজকে গিফট কেমন লাগলো বলবে আমাকে প্লিজ জানিও। আচ্ছা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।